দেখবেন যে একটা দিনও আমাদের স্বস্তিতে শান্তিতে কাটছে না। গতকাল তো একটা টান টান সেই উত্তেজনা যে হাদির গুলিবিদ্ধ, দৌড়াদৌড়ি, জীবন যায় যায় অবস্থা। আজকে ভাবলাম যে না, বোধহয় ভালো যাবে। ভালো ঠিক গেল না, কারণ হাদি গুলিবিদ্ধ হবার পর সারাদিন একটা শঙ্কা ছিল যে ছেলেটা বাঁচবে তো। একটা জীবন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এর মধ্যে দেখলাম প্রধান উপদেষ্টা ৩টি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করলো। সেখানে হাদির মানে স্বজনরা, পরিবার, মা, বোন, ভাই তাদের সাথে মিট করলো। ভালো লাগলো। প্রধান উপদেষ্টা, বিএনপি, জামাত এবং এনসিপি নেতারা বৈঠক করেছেন এবং তারা ঘিরে তাদের কথা শুনছে বা সান্ত্বনা দিচ্ছে। এই দৃশ্যটা দেখে আমার কাছে একটা একটা বার্তা লাগলো। ঐক্যের একটা বার্তা পেলাম, একটু আশাবাদী হওয়ার চেষ্টা করলাম। কিন্তু দেখেন, রাত হলো, দিনটা পার হয়নি। শেষ অংশে কি হলো? সুদানে আমাদের সেনাবাহিনীর ৬ জন সদস্য নিহত হলো, ৮ জন আহত হয়েছে। বলা হচ্ছে লড়াই চলছে। সুদানের একটি অঞ্চলে ক্যাম্পে সন্ত্রাসীরা হামলা চালায়। সেই হামলায় আমাদের ৬ জন সদস্য মারা গেছে। জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীতে মোতায়েন ছিল আমাদের সেনাবাহিনীর ৬ সদস্য, তারা মারা গেছে। কত বড় দুঃসংবাদ দেখেন। এই অবস্থার মধ্যে একটা দিনও আমাদের ভালোভাবে কাটছে না। তার কিছুক্ষণ আগে আর একটা ভয়ঙ্কর দৃশ্য, দর্শক আমি আপনাদেরকে একটু দেখাই। এটা আমি জানি না পাবলিশ করতে পারবো কিনা। দেখেন এই দৃশ্যটা কতখানি ভয়াল যে আপনার কি হয়েছে সেটা হলো গাজীপুরের টঙ্গীতে গুলি করে এক বিকাশ কর্মীর কাছ থেকে ৫০ লক্ষ টাকা নিচ্ছে। দেখেন ছবিটা, দেখেন এই যে দেখেন, দেখেন অবস্থা, দেখেন, দেখছেন? বাঁচবে কি মরবে জানি না, প্রতিদিনই ঘটছে এটা। সবচেয়ে বড় কথা হলো যে অবাক হয়ে গেলাম যে যে ওসমান হাদি, যাকে গুলি করা হলো, ফয়সাল করিম দাউদ, এই ছেলেটা খুবই পরিচিত মুখ। ছাত্রলীগের সদস্য, কেন্দ্রীয়ভাবে ছাত্রলীগের সাথে যুক্ত। তার ছবি বিশিষ্টজনদের, ওই আওয়ামী লীগের সব রাষ্ট্রপতি, আরো কার কার সাথে দেখলাম। এরকম একটা পরিচিত মুখ এবং যার বিরুদ্ধে ডাকাতির মামলা আছে, তাকে কিভাবে হাদির সেই ইনকলাব মঞ্চে সে যুক্ত থাকে? তাকে নিয়ে সাম্প্রতিক সময় বেশ কিছু অনুষ্ঠানও করেছে ওসমান হাদি। তাহলে এদেরকে এই যে মানে দলের মধ্যে ঢোকানোর দায়টা কার? নতুন নতুন দল, এখন সেই সমস্ত দলে সন্ত্রাসীরা ঢুকে গেছে, খুনিরা ঢুকে গেছে, চাঁদাবাজরা ঢুকে গেছে। এখন কি কারণে তারা এই বেপরোয়া আচরণ করছে? এর সাথে আপনি কাকে যুক্ত করবেন? ভারতকে টানতেছেন আপনি, বৈদেশিক শত্রু, আধিপত্যবাদ, সন্ত্রাসবাদ, আওয়ামী লীগ, এই সমস্ত যুক্ত করছেন। আপনার নিজের ঘরই তো পরিষ্কার নেই, আপনি অন্যদেরকে দিকে আঙুল তোলেন কেন? আগে আপনি ক্লিন হন। আপনি চট করে আমরা বলে দিলাম একেবারে বিশাল ব্যাপার। হ্যাঁ, অবশ্যই ষড়যন্ত্র তো আছেই। তফসিলের পর দিনই ঘটনা ঘটলো। নিশ্চয়ই এর পেছনে কার্যকারণ আছে, কিন্তু এই পথগুলি তো আমি দেখাই দিলাম। এই যে ফয়সাল করিম দাউদ, এরকম একটা পরিচিত মুখ, যে অল্প সময়ের মধ্যে 2 দফা সে জামিন পেয়েছে এবং মেয়াদও বাড়ছে। এই যে হাইকোর্ট থেকে যে তার জামিনের মেয়াদ বাড়লো, কারা করলো, কেন করলো, কিসের বিনিময়ে করলো? খোঁজ নেন। সব রাজনৈতিক ব্যক্তিরা জড়িত। নাম আমি বললাম না আজকে, রিপোর্টই আছে। টাকার খেলা চলতেছে, এখানে কোনো আদর্শ নেই। আপনি এখানে ভারতীয় আধিপত্যবাদ, সম্প্রসারণবাদ, লম্বা লম্বা কথা বলতেছেন। আপনি নিজে কি? আয়নায় নিজের চেহারাটা দেখেন তো। আপনার রাজনৈতিক চরিত্রটা কি? সন্ত্রাসী, চাঁদাবাজ, এগুলিকে আপনি দলে প্রশ্রয় দিচ্ছেন, আশ্রয় দিচ্ছেন। যারা জুলাই অভ্যুত্থান করছিল, সত্যিকার অর্থে যারা প্রাণ দিতে চাইছিল এবং রাস্তায় লড়েছে, তারা কিন্তু নাই।
কোনো রাজনৈতিক দলে নেই, তারা শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে গেছে। আর যারা আছে তাদের একটা অংশ হয়তো এখনো আদর্শ নিয়ে আছে, কিন্তু বাকি অংশগুলো হচ্ছে সমস্ত মতলববাজির মধ্যে ঢুকে গেছে। লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা, এগুলি নিয়ে ভাগ বটরা নিয়ে নানা রকম দ্বন্দ্ব চলছে। এই জায়গাগুলো পরিষ্কার না করলে আপনি সত্যের পক্ষে লড়তে পারবেন না, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়তে পারবেন না, ফ্যাসিবাদী আওয়ামী লীগের বিরুদ্ধে লড়তে পারবেন না। লম্বা লম্বা কথা বলে লাভ নেই। আয়নায় নিজের চেহারা দেখেন। আসলে আমরা যাচ্ছি কোথায় দেখেন, প্রতিদিন দুঃসংবাদ, আমরা সুসংবাদ পাচ্ছি না। একটাই সুসংবাদ ছিল, 3টা রাজনৈতিক দলকে নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস আবেদন জানিয়েছেন যে আপনারা ঐক্যবদ্ধ হন, নিজেদের মধ্যে মতপার্থক্য থাকুক, কিন্তু জাতীয় ইস্যুতে ঐক্যবদ্ধ থাকেন এবং নির্বাচনটা করার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ থাকেন। তারেক রহমান কিন্তু আজকে সেই আহ্বান জানিয়েছেন, বলেছেন যে হাদির ঘটনায় অনেকে নানা রকম মতলব আসছে, অনেক ফায়দা তোলার চেষ্টা করছে। তিনি বলেছেন যে কোনো মূল্যে নির্বাচন হইতে হবে। প্রধান উপদেষ্টাও সেই কথা বলেছেন, 3টি রাজনৈতিক দলও নীতিগতভাবে সেই কথা বলেছে। কিন্তু বাস্তবে আমরা কি দেখছি? এর মধ্যে আজকে হঠাৎ করে একটা ঘটনা দেখলাম, মেজর আখতারুজ্জামান 5 বার বিএনপি থেকে বহিষ্কার, সেই লোক জামাতে জয়েন করেছে, বলছে যে আমরা জামাতের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ করিনি। তাহলে আল বদর আল শামস বাহিনীর বিরুদ্ধে কি মুক্তিযোদ্ধারা লড়াই করেনি? কারা তারা? এটা জামাত ইসলাম আজকে কি রাজনৈতিক চমক দিল, নাকি তারা দেউলিয়াত্ব প্রকাশ করলো আমি জানি না। ভালো খবর আছে, মির্জা আব্বাস বলেছে হাদির সমর্থক কেউ আমাকে কটূক্তি করেনি। যারা কটূক্তি করেছে আমাকে ঘিরে, ওই যে ভুয়া ভুয়া শব্দ করেছে, তারা অন্য কেউ। কারা তারা? যখন ঢাকা মেডিকেলে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, মাথার ভিতরে গুলি ঢুকেছে, তখন অনেকে এসছে সহানুভূতি জানাতে, এবং হাদি যেই নির্বাচনী এলাকায় নির্বাচন করছে ঢাকা 8, সেই আসনের অন্যতম প্রধান প্রার্থী মির্জা আব্বাসও এসছেন, সিনিয়র একজন নেতা। তাকে লক্ষ্য করে ভুয়া ভুয়া ধ্বনি তোলা হলো। কারণ কি? কারণ যদি বিএনপি কর্মীরা উত্তেজিত হতো, যদি মির্জা আব্বাস ক্ষিপ্ত হয়ে তার কর্মীদেরকে নির্দেশ দিত, তাহলে মারামারি হুড়োহুড়ি হতো, সবাই বলতো বিএনপি দোষ। মেজর আক্তারকে যদি বিএনপি নমিনেশন দিত বা দলে নিয়ে আসতো, বলতো যে বিএনপির কোনো চরিত্র নেই। এখন কোনো সমস্যা নেই, যেহেতু জামাতে গেছে, বেহেশতের টিকিট পেয়ে গেছে, জান্নাতের টিকিট। যাই হোক, এটা আমার একটা হয় কি, আমরা যদি এখনো যদি মানুষ চিনতে না পারি, একটা আদর্শ স্থাপন না করতে পারি, যাদের কাছ থেকে আশা করি তারাই যদি এই ধরনের নীতিহীন আবর্জনা দলের মধ্যে ঢুকায়, যদি তাদেরকে প্লেস করে যে এটাই হচ্ছে আদর্শ, ইসলামের আদর্শ, ধর্মের আদর্শ, কষ্ট লাগে। যাই হোক, এই আলোচনাটা আর আমি বেশি বাড়াইলাম না, ভয় লাগে ভাই, যেভাবে বট বাহিনী গালাগালি করে, মতামত দেয়, এটা নিয়ে আর কথা বললাম না। বিএনপির অনেক দোষ, দোষের শেষ নেই। যেমন এই যে বললাম, ওই যে ওই ফয়সাল মানে দাউদ কিভাবে জামিন পেল, কারা এই জামিনের সাথে যুক্ত হলো, এটাও তদন্ত করা দরকার। কিভাবে পায়? অস্ত্র সহ ধরা পড়লো, 17 লাখ টাকা ডাকাতি করতে গেল, কিভাবে উচ্চ আদালত থেকে জামিন দিয়ে দিল? অথচ মিথ্যা হত্যা মামলায় অনেক সাংবাদিক, বুদ্ধিজীবী, অনেক ব্যক্তি কারাগারে মানে আজকে আটক আছে মাসের পর মাস, কোনো অভিযোগ ফ্রেম করা যাচ্ছে না তাদের বিরুদ্ধে। শেষ কথাটা হলো, রাতের এই দুঃখজনক ঘটনা সত্ত্বেও অন্তত রাজনীতিবিদরা যদি ঐক্যবদ্ধ হয়, ডক্টর মোহাম্মদ ইউনূসের আহ্বানে সাড়া দিয়ে যদি নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় আবার পুনঃপ্রবর্তন ঘটাতে না পারে আমাদের দেশকে, যদি পার্লামেন্ট, সংসদ, এই শাসনতান্ত্রিক পথে যদি আমরা না চলতে পারি শেষ পর্যন্ত, আমরা কোথায় কে কোথায় যাব, কি হবে দেশের, আমরা কেউ বলতে পারি না। অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ, খুবই খারাপ, এটুকু বলি। এটাকে ফিরে আনতে গেলে আপনাকে আবার নতুনভাবে ঢেলে সাজাইতে হবে।